একটা ওয়াইড কোশ্চেন। প্রথমে বলতে হয় যে রাজনৈতিক দলগুলোর কিছু ক্যারেক্টার আছে, যেমন মঞ্জু ভাইকে বলছেন কিছুক্ষণ আগে, একটা হলো ক্যাডার ভিত্তিক সংগঠন, যে বিশেষ শ্রেণী তাদের এই রাজনীতিটা করতে পারবে, এটাকে বলা হয় ক্যাডার ভিত্তিক সংগঠন। যেমন বামপন্থী সংগঠনগুলো আপনাকে লেফটিস্ট বা কমিউনিস্ট বা বামপন্থায় মান্য করেই আপনাকে এই দলটা করতে হবে, অন্য কিছু মান্য করলে দল আপনি করতে পারবেন না। ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, তাদের ওই নির্দিষ্ট ধর্মের অনুসারী না হলে আপনি সে দলটা করতে পারবেন না। শ্রেণীভিত্তিক, এটাকে বলা হয় ক্যাডার ভিত্তিক সংগঠন। এদের একটা চেইন অফ কমান্ড, এভরিথিং, এগুলা কর্পোরেট কালচারের মতো আমার কাছে, ইটস মাই ভিউজ। কিন্তু মাস অর্গানাইজেশন বলে একটা কথা আছে, যে গণমুখী দল, গণমানুষের দল, যেই সমস্ত দলের আপনার কোনো শ্রেণী বৈষম্য নেই, আপনার কোনো অ্যাবজর্পশন পাওয়ারের, ছাত্র, শ্রমিক, জনতা, কৃষক, আপনার ইনক্লুসিভ, বৌদ্ধ, খ্রিস্টান, আপনার বামপন্থা, ডানপন্থা, মধ্যপন্থা, দক্ষিণপন্থা, চরমপন্থা, যত পন্থা সব অ্যাবজর্ব করতে পারে, এর অ্যাবজর্পশন পাওয়ার এত, এইগুলোকে বলা হয় মাস পিপলস অর্গানাইজেশন, অর্থাৎ গণসংগঠন, গণমানুষের দল। এটা এইসব দলে দেখবেন যে তৃণমূল থেকে কিন্তু আপনার ডেমোক্রেসির চর্চাটা হয়। অনেক সময় তৃণমূল থেকে আপনার কেন্দ্রীয় পর্যন্ত ডেমোক্রেসির চর্চার ক্ষেত্রে কিছু কিছু পরিকল্পনার প্রয়োজন হয়। কেমন, যে বাংলাদেশের পলিটিক্সটা এখন কোন গতিতে যাচ্ছে, বাংলাদেশের পলিটিক্সে এখন কি করতে হবে, এগুলো যদি আমাদের মাঝারি লেভেলের নেত্রীরা, তৃণমূলের নেতৃবৃন্দ অনেক সময় ভোটের মাধ্যমে আপনার ওই নির্দিষ্ট ব্যক্তিটি আসে না। বাংলাদেশের ভোটের তো 12টা আওয়ামী লীগ বাজিয়েছে, এছাড়াও যখন ছোট ছোট ভোট হয়, তো 200 জন 300 জন ভোটার, তখনও এখানে কিন্তু অনেক রকম ক্যারিশমা হয় না, 200-300 ভোটকে ম্যানিপুলেট করা কোনো ব্যাপারই না, বা 1000-2000 ভোটকে। পার্টি মনে করে যে এইখানে এই নেতৃত্ব হলে আমার যে সামনের পলিটিক্স, আমার যে পরিকল্পনা, এই নেতৃত্ব নিয়ে যেতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে ভোটের মাঠে যে 300-400 লোক মেম্বার, তাদের এই নেতৃত্বকে তাদের মনোপুত হচ্ছে না। সেই সব ক্ষেত্রে অনেক সময় সিলেকশন হয় এবং সেটা বৈধ। এখন আমি বলছি যে কেন্দ্রের ব্যাপারে, আমাদের দেশে দেখবেন যে আপনার একটা বেনোভেলেন্ট ক্যারেক্টারকে, একটা গ্রেট ক্যারেক্টারকে আপনার সম্মান করা এবং হিতৈষী মনে করা, এটা আমাদের এই বাংলাদেশি জাতির একটা কালচার। যে কোনো বিখ্যাত ব্যক্তিকে, কোনো বিখ্যাত জনকে মেনে, আপনি একে কিংডম বললে হবে না, রাজতন্ত্র বললে হবে না, কিন্তু যে তাকে মনে করে আমরা পলিটিক্সটা করে। বাংলাদেশে এই কালচারটা, শুধু বাংলাদেশ এই উপমহাদেশে এই কালচারটা আছে। তারপরেও দেখবেন যে আমাদের দল বিএনপিতে আপনার যে যখন জেলা পর্যায়ের সম্মেলন করে এসে, আমাদের সব জেলায় কিন্তু এইভাবে গণতন্ত্রের মাধ্যমে সম্মেলন হয়, সব জেলায়, আমাদের যত জেলা আছে আপনি কথা বলবেন, যে দেখবেন ওই যে ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে, থানা থেকে জেলা পর্যায়ে সম্মেলনে প্রতিনিধি নির্বাচন হয়, যারা কেন্দ্রে এসে ভোট দেয়। যখন আপনি দেখবেন প্রত্যেক আমাদের কেন্দ্রীয় কাউন্সিলে, আপনার এই কথাটা আপনি বলতে চাচ্ছেন, এই কেন্দ্রের কাউন্সিলে আমাদের প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেই যে আমাদের চেয়ারম্যান উনি হবেন। এটা কিন্তু নিচে, আমি বলি নিচের থেকে, কিন্তু তার মানে এই না আরেকজন ক্যান্ডিডেট হতে পারবে না, সেটা হয়, হতে পারবে না। কিন্তু এরকম কোনো মানে এক্সেপশন এখনো দেখা যায়নি যে অমুকজন চেয়ারম্যান হয়েছে। এখন আমরা যারা কাউন্সিলর হই, 1,50,000 যে কাউন্সিলর, তারা কিন্তু আগেই একটা বৈঠক করে, আপনার প্রি কনফারেন্স যে মিটিংটা হয়, প্রি কাউন্সিল যে মিটিংটা, সেখানে বলা হচ্ছে যে আমাদের চেয়ারম্যান থাকবেন, তাই না? চেয়ারম্যান আপনার পরবর্তী কমিটিগুলো দেই। এখন মঞ্জু ভাই যে প্রেসিডেন্ট হয়েছেন আর ফুয়াদ সাহেব সেক্রেটারি হয়েছেন, পরবর্তী নেতৃত্ব তিনি তো আর নির্বাচনের মাধ্যমে করবেন না, নিশ্চয়ই তিনি চাপিয়ে দেবেন।
এটি যদি তাছাড়া কি আপনি বলেন, তাছাড়া উপায় কি? প্রেসিডেন্ট হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, এখন বাদ বাকি তো আরো পরবর্তী কাউন্সিলগুলো এরকম চাপিয়ে দেওয়া হবে না। কাউন্সিল না, ওনার যে কমিটি, প্রেসিডেন্ট সেক্রেটারি যে কমিটি, ওনার 70 সেটা হয়তো হবে, সেইটা কথা বলছি। তো আমাদের তো তাই, যখন একজন প্রেসিডেন্ট কাউন্সিলররা বলে যে হি উইল বি দ্য চেয়ারম্যান বা হি উইল বি দ্য চেয়ারম্যান পরবর্তী পদগুলো সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন নির্ধারণ করবে। না, তবে এক্সিকিউটিভ কমিটি এটা কিন্তু ভোটের মাধ্যমে তো হয়েছে নাকি? আমাদেরটা ভোটের প্রেসিডেন্সিটার ভোটের মাধ্যমে হয়েছে। না, এক্সিকিউটিভ কমিটি যে না তা হবে কেন? না না, আমি বলি কত সদস্য বিশিষ্ট কমিটি? আমাদের 21 জনই ভোট হয়েছে। হ্যাঁ। ওই যে তালি এটা ওনাদের সংগঠনের ক্যারেক্টার একরকম, এটা আমাদের না না, আমি বলি পান্না ভাই, উনি যেটা বলেছে জাস্ট কারেক্ট। একটা হচ্ছে যে নির্বাহী কমিটি সাধারণত কোনো দলেই ইলেকশন করার প্রভিশন নাই, এটা কিন্তু একটা রিস্কও আছে। আমরা এটা করেছি, আমরা ধরেন এটা প্র্যাকটিস করা শুরু করেছি এবারে। প্রথমবারই কিন্তু আমাদের মধ্যে বিতর্ক আসছিল যে এটা এইভাবে ইলেকশনে তো কেউ দেয় না, আমরা দিচ্ছি যে এটা তো একটা নেগেটিভ রুল আসতে পারে। এটা আমরা করেছি, এবং আমি তো আপনাকে বললাম যে করতে গিয়ে আমাদের সাধারণ ভোটারদের উপর আস্থা রাখতে পারবো না। আমরা ওই ডিবেটটা করেছি দলের মধ্যে। আমরা 71 সদস্য বিশিষ্ট ভোট দেবেন নাকি? 71 জন কমিটি, আমার টিম 71 জন যদি ভোট যদি হয় জনগণ মানে ভোটাররা যদি মনে করে এটা ভুল নয়। আমি এই কাজ করেছিলাম ভাই, আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, আমি ঢাকা কলেজ ছাত্রদলের কমিটি করেছিলাম 71 সদস্য বিশিষ্ট। 71টা পদে আমি ভোট দিয়েছিলাম। 71টা পদে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ আমাকে বলেছিল যে এটা তুমি অন্যায় করতেছো, এটা হয় না তো। 71 পদে ভোট দিলে প্রেসিডেন্ট সেক্রেটারি তো ক্ষমতায়ন হলো না, প্রেসিডেন্ট সেক্রেটারি তো এই কমিটি চালাতে পারবে না। আমি দেখলাম তাদের আপনার উক্তি ঠিক হয়েছিল। আমার ওই 2টা পদে ভোট দিলে বা 3টা পদে ভোট দিলে তারা যদি বাদবাকি নেতা নির্বাচন করতো, তাহলে তারা ক্ষমতায়ন হতো, কাজ করতেও সুবিধা হতো। ওই কাজটা করে ওই সময় ঢাকা কলেজের সমস্যা হয়েছে, আমি নিজেই ভুক্তভোগী এটার জন্য।